আসসালামু আলাইকুম। আজকে আমরা যাদেরকে সাথে নিয়ে বসেছি তারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। সবাই হচ্ছে এখানে বুয়েটে চান্স পেয়েছে। তো আমাদের ব্রেইনস্টর্মার্স কোচিং এর জন্য খুবই গর্বের একটা বিষয়। সো আজকে আমরা তাদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করবো আর কি। তো কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, ভালো থাকারই কথা এখন ঈদের মতো। যদিও ঈদ দেরি আছে কিছুদিন পর। তো তোমাদের কাছে সব ঈদের মতোই লাগতেছে। সো শুরুতে তোমাদের একটু পরিচয় সম্পর্কে জানতে চাই। তো তুমি যদি একটু শুরু করতে, তোমার পরিচয় বলো, কোন কলেজ? আমার নাম হচ্ছে ইয়াসির, আমি হচ্ছে রাজু কলেজে ছিলাম। আমার নাম জামি, আমি রাজু কলেজেরই। আমার নাম কামরুল, আমিও রাজু কলেজে। আচ্ছা, আমার নাম নাসরাতুল জান্নাত, আমি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। সাবরিনা তাবাসসুম অথই, রাজুক কলেজ। মাইশা মারিহা, রাজুক কলেজ। আচ্ছা, আমি রাকেশ জ্ঞান, আমাদের এখানে। আচ্ছা। তো এখন ঠিক আছে, তোমাদের পরিচয় সম্পর্কে জানলাম। তো এখন আমি একটু জানতে চাবো যে আসলে ব্রেইনস্টর্মার্স তোমাদেরকে কিভাবে হেল্প করেছে, তোমাদের অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, এবং এইচএসসির আগে তোমরা কিভাবে পড়াশোনা করেছো ব্রেইনস্টর্মার্স এর সাথে থেকে, এবং অ্যাডমিশন টাইমে তোমরা কিরকম, মানে তোমাদের এক্সপিরিয়েন্সটা কি ছিল আর কি। তো একজন একজন করে যদি স্টার্ট করো। তুমি বলো, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, এই স্বপ্নটা বা এই ইচ্ছাটা মনে কখন থেকে? কলেজ ফার্স্ট ইয়ার থেকে, নাকি আরো আগে থেকে, নাকি আরো পরে হয়েছে? এটা হয়েছে এনডিসি তে চান্স না পাওয়ার পরে। তো ওই গল্পটা একটু বলো। তো মোটিভেশনের জায়গাটা এসএসসি পর যখন দেখছি যে সবাই আশেপাশে বলছিল যে এনডিসির জন্য অনেকে গা ছেড়া পড়ে, তো অনেকে চান্স নিচ্ছে, তো এটা আমি কানে দিই নাই। তো ওই দিক দিয়ে থেকে মিস গেছে। পরে দেখলাম যে আমার যত ভালোগুলো ফ্রেন্ড ছিল, মানে পড়াশোনার দিক থেকে এদের কারোরও হয় নাই। তো এই জিনিসটা হচ্ছে তখন গায়ে লাগাইনি। গায়ে লাগছে হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে যখন হাফেলি রেজাল্ট, আমার টার্গেট ছিল হচ্ছে অনেক ভালো করার। ওখান থেকে হচ্ছে ডাউন পোস্ট আপ হয়েছে, ইয়ারলিটাও খারাপ গেছে। পর হচ্ছে গিয়ে ইরাম ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে প্রি টেস্টের পর ভাইয়ার সাথে হচ্ছে মানে ভাইয়ের কাছে পড়ার পর থেকে ধীরে ধীরে একটু ইমপ্রুভ হয়েছে। এই যা বলতে পারো সেকেন্ড ইয়ার হচ্ছে নিজে বেসিকটা করছি, করার পর হচ্ছে টেস্টে ভালো একটা পরীক্ষা, এইচএসসি তে ভালো একটা পরীক্ষা দিছি। আর ইঞ্জিনিয়ারিং টাইম হচ্ছে যে আমি সেকেন্ড ইয়ার যে বেসিকটা স্ট্রং করছি, ওটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে অনেক ভালো হেল্প করছে। যেটার কারণে হচ্ছে আমি প্র্যাকটিসটা করার জন্য ফোকাসটা বেশি দিতে পারছি রাদার দ্যান হচ্ছে পড়াটা। আর যখন বেসিকটা বেশি ঠিক হয়ে গেছে, প্র্যাকটিসটা ডান, তখন হচ্ছে যেসব জিনিস স্কিপ করছি ওটা হচ্ছে পড়া ট্রাই করছি। আর এভাবে হচ্ছে মনে করো ডেইলি হচ্ছে পড়ার মেইন ফোকাস হচ্ছে ডেইলি পড়ে যাবো, এইভাবে ধীরে ধীরে আগাইছি। আচ্ছা, তোমার হচ্ছে প্রি টেস্টের পরে আমাদের এখানে আসা। হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে ফার্স্ট কি টার্গেট 25 কোর্স দিয়ে শুরু হয়েছিল? না একাডেমিকের প্রি টেস্ট কোর্সটা দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমার ফার্স্ট ইয়ারে বলছিলে যে পড়াশোনা কম হয়েছে, এই ব্যক্তিগুলো কিভাবে হেল্প করছে, বা তোমার কনফিডেন্স লেভেল কিভাবে পুশ করতে পারবে? আমরা তো এখানে অনেক ছোট ছাত্র প্যারা দিল, দেখলাম কিরকম ভাবে প্রায় হচ্ছে অনেক প্যারা দিতে বসছে, এই জার্নিগুলো কেমন ছিল? শুরুর দিকে হচ্ছে পেইন লাগতো, মানে অভ্যস্ত ছিলাম না। ধীরে ধীরে যখন দেখতেছি যে সেম মেন্টালিটির মতো মানুষ আশেপাশে পাইছি, তো একসাথে প্যারা খাইতে খুব মজা লাগতো। তো ওইটা নিয়ে গল্প করতাম, মানে সারাদিন গল্প করতাম এটা নিয়ে যে ভাইয়ারা কি পড়াতেছে। তো এইখানে হচ্ছে গিয়ে ফ্রেন্ড সার্কেলটা ভালো পাইছি, যেখানে হচ্ছে যারা অপ্রয়োজনীয় ডিস্ট্রাকশন কি সব ফোকাস রাখতো। তো ওই দিক থেকে একাডেমিকটা হচ্ছে ভালো করছি। পরে টার্গেট 95টা হচ্ছে অনেক বেশি বুস্ট করে দিচ্ছে, বলতে পারো ওই ছাড়া হচ্ছে একদম ফুল অন বেসিকটা ক্লিয়ার করছে। ইঞ্জিনিয়ারিং এ যা পড়া করছি সব হচ্ছে টার্গেট 95 ছিল। টার্গেট 95 তোমার হচ্ছে এইচএসসিটাও ক্লিয়ার করছে, আর এই অ্যাডমিশন ফেজ ক্লিয়ার করে দিয়েছে। আমরা ওর কাছ থেকে যেটা শুনতে পারলাম যে আসলে আমাদের ব্রেইনস্টর্মার্স এর সাথে একটা কোর্স আছে এইচএসসির জন্য টার্গেট 95। তো এই কোর্সটা তো বেসিক্যালি হচ্ছে এইচএসসির বেসিক তো ক্লিয়ার করবেই, পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনের যে বেসিক দরকার, বেসিক নলেজ দরকার, যে বেসমেন্টটা তৈরি করা দরকার, এইটাও তৈরি করতে অনেকটাই হেল্প করবে। আপনারা সবাই ওর কথা শুনতে পারছেন অলরেডি। সো আমরা একে একে সবার কথাই শুনবো। না, আমি তখন আসলে চট্টগ্রামে ভ্যাকেশনে ছিলাম। পতেঙ্গা সি বিচ ঘুরে এসে মাত্র আমি বাসায় ঢুকেছি, তখন দেখি যে আমার ফোনে নোটিফিকেশন আসছে। আর তারপর আমি নাম সার্চ দিয়ে আমার নাম পাচ্ছিলাম না, তো তখন অনেক নার্ভাস হয়ে গেছিলাম। পরে আমার আম্মু আর বাবা ওরা দুজন আমার রোলটা বের করে দেন, ওরা দেখে এরপর আমাকে
সো আমাদের সাথে এখন মাত্র জয়েন করেছে আমাদের আরেকজন বুয়েটিয়ান নির্ঝর। সো ও আমাদের জন্য গর্ব। আমার আসলে ইঞ্জিনিয়ারিং এ আসার একটা কথা ছিল যে আমার মেশিন লার্নিং এ পড়ার ইচ্ছা ছিল এটাই। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি হিসাব করা হয়, আমার আব্বু ইঞ্জিনিয়ার, আমার বোন ইঞ্জিনিয়ার, এর জন্য ইঞ্জিনিয়ার দিকে আসা। আর এইচএসসি আগে মানে হলো আমার টেস্ট এক্সামের পর থেকে আমার ইঞ্জিনিয়ারিং যে সব পড়া লাগবে ওই সব নিয়ে আগে পড়তাম, মানে টেস্ট এক্সাম এর আগে আগে একটু তখন থেকে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র পড়ছি। আবার টেস্ট এক্সাম পরে এইচএসসির পরে বিভিন্ন কোচিং সেন্টারে এক্সাম হতো, আর সেই এক্সামে তো অবশ্যই সবারই খারাপ হয়, সবার ঊর্ধ্বমুখী তো হয় না, সবার নিচের দিকে অনেকের যায়। সেরকম আমারও ছিল যে প্রথম এক্সাম গুলো খারাপ হতো, তারপরে একটা আছে সেলফ মোটিভেট হওয়া একটা জিনিস আছে, সেটা কারণে একটু পরবর্তীতে এক্সাম ভালো হওয়া শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে আবার ডাউনফল হচ্ছিল। তখন আসলে তখন সেলফ মোটিভেটই আসলে কাজে লাগে। আর এটা ছিল আমার গোল হলো ইঞ্জিনিয়ারিং, আমাকে ভালো করতে হবে, এটা নিজের মাথায় রাখা দরকার এদের জন্য। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমার টেস্ট পরবর্তী যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে। টেস্ট এক্সাম পরের স্ট্র্যাটেজির জন্য ইরম ভাই আমাদের একটা বলতো যে টেস্ট এক্সাম পর যে আমাদের ম্যাথ বই একটা ফুল কভার দেওয়া লাগবে, আর এটার জন্য বিভিন্ন বই সাজেস্ট করতো আমাদের। ওই বই আর ওই কথা অনুসারে আমরা গেছি এটা। আর রাহিন ভাইয়া বলতো আমাদের যে বিভিন্ন বই অথবা কনসেপ্ট শিট যেগুলো ছিল ওই সব পড়ালেখা করার জন্য ওইগুলা ফলো করছি এটাই। আর এমনি গেছে ইঞ্জিনিয়ারিং। তুমি টেস্ট এক্সামের পর কোনো কোয়েশ্চেন ব্যাংক বা কিছু কি সলভ করেছো, মানে প্রিভিয়াস ইয়ারের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন্স সলভ করেছো কি? হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংক আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বিগত বছর থেকে অনেক বেশি কোয়েশ্চেন কমন পড়ে আসলে। আর সেম টাইপের কোয়েশ্চেন পড়ে, এক্সাক্ট তো কপি টাইপ কোয়েশ্চেন থাকবে না, কিন্তু সেম টাইপের কমন পড়ে। আর ওই সব জিনিস যদি ঠিক করা যায় এক্সাম হলে, মানে ওই একটা সিচুয়েশনে, তাহলে এক্সাম ভালো করা পসিবল। আর যদি মনে করা যায় যে কোয়েশ্চেন আমার কমন পড়ছে কিন্তু এক্সামে পারতেছি না, তখন একটা খারাপের দিকে যায়। এটার জন্য কোয়েশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক আর কনসেপ্ট শিট যেগুলো আছে রিসোর্স, সেগুলো থেকে পড়ছি। আর লাস্টের দিকে রিসোর্স কমায় নিয়ে আসতে হচ্ছে এটাই। আচ্ছা, তোমার অ্যাডমিশনে স্টাডি আওয়ার্স কতক্ষণ ছিল, কত ঘন্টা করে পড়তে অ্যাপ্রক্সিমেট? 8 ঘন্টার উপরে যায় না কখন, সত্যি কথা বলতে 8 ঘন্টার উপরে কম যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে লং আওয়ার্স তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু স্ট্র্যাটেজিটা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মেশিন লার্নিং বা এগুলো কি আগে থেকে কোনো মানে নলেজ বা কিছু ছিল? মানে তোমার তো অ্যাজ ফার এজ তোমার ফার্স্ট চয়েস সিএসসি ছিল, আর তুমি তোমার ফার্স্ট চয়েস অ্যাচিভ করতে পারছো আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে কি অনেক আগে থেকেই ঝোঁক ছিল নাকি হচ্ছে শেয়ার করে এই জিনিসটা? আমার বোন হলো ত্রিপলিতে পড়ে হলো আইওটি তে, সে অনেক কিছু দেখতাম যে অনেক মেশিন লার্নিং সম্পর্কেও অনেক কিছু করতেছে, আর এটার থেকে আসা আসলে। আর অনেক অনলাইন রিসোর্স আছে, সেখান থেকে জানতে পারছি এইসবই। আমরা জানতে পারলাম মেশিন লার্নিং সম্পর্কে যে আগ্রহ, সেটাই আসলে তার ইঞ্জিনিয়ারিং এ আসার পিছনে মোটিভেশন হিসেবে কাজ করেছে এবং ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। এন্ড টেস্টের পর থেকে বেসিক্যালি আমাদের আমাদের ব্রেইনস্টর্মার্স কোচিং এর প্রতিষ্ঠাতা এবং হচ্ছে ডিরেক্টর ইরাম ভাইয়া। সো ইরাম ভাইয়া হচ্ছে আমরা ওনার স্টুডেন্ট। সো উনি আসলে একজন যে আর কি টিচারের, ওনার মতো টিচার আসলে মানে খুব কমই আছে বলতে গেলে। সো ওনার ইনস্ট্রাকশন ফলো করে, পাশাপাশি সাদত ভাই আছেন, রাহিম ভাই আছেন, ও শেয়ার করলো যে ও বাকি স্ট্র্যাটেজি ফলো করে সেলফ মোটিভেশন ছিল, সবকিছু মিলিয়ে ও ওর টার্গেটে পৌঁছিয়েছে। এবার হচ্ছে আমরা আমাদের আরেকজন বুয়েটিয়ান থেকে শুনবো তার অ্যাডমিশন জার্নি কেমন ছিল। সো এই দিক থেকে অথই তুমি যদি একটু বলতা যে তোমার এক্সপেরিয়েন্স। যতদূর মনে পড়ে আমার অথই মনে হয় কলেজ শুরু হওয়ার আগে থেকে বা কলেজের একদম শুরু থেকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এখানে। সো আপনার হচ্ছে বলবেন যে আপনার অ্যাডমিশনের রেজাল্টের টাইমের মোমেন্টটা কিরকম ছিল, এন্ড মোটামুটি ব্রেইনস্টর্মার্স আপনার জার্নি 2 বছর বা তারও বেশি ছিল, এই টোটাল জার্নিটা ফার্স্ট ইয়ার থেকেই জার্নিটা কিরকম ছিল ব্যাপারটা একটু শেয়ার করুন আমার জন্য। হ্যাঁ, রাহিন ভাই যেভাবে বললো, আমি একদম ফার্স্ট ইয়ারে ডে 1 থেকে ব্রেইনস্টর্মার সাথে যুক্ত ছিলাম। আর ইরাম ভাইয়ের প্রত্যেকটা ক্লাস ইরাম ভাই যা বলতো আমি ট্রাই করছিলাম একদম ভালো মতো ফলো করার। কারণ ইরাম ভাই বলতো তোমরা ম্যাথ বই এভাবে পড়বা যেন তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়তেছো। লাইক প্রত্যেকটা লাইন দাগানো, ফর্মুলা, ডেরিভেশন, মানে শুরু থেকেই একাডেমিকেই আমাদের অ্যাডমিশন লাইফে জার্নি কেমন হবে ওনার ধারণাটা দিয়েছিল। কিভাবে পড়লে আমরা অ্যাডমিশন ভালো মতো মানে ক্র্যাক করতে পারবো সেই ধারণাটা দিয়েছিল। একাডেমিকে মোটামুটি আমার মাথায় ছিল
যে আমার মেইন টার্গেট থাকবে বুয়েট, আর আমি বুয়েটের জন্য এইভাবে পড়াশোনাটা করব। তো মানে ইরাম ভাইকে দেখে আমি অনেকটা মোটিভেটেড হইতাম ওনার কথা শুনে। তার পাশাপাশি রাহিন ভাইয়া, সাদাত ভাইয়া সবাই অনেক হেল্পফুল ছিল। ওনাদেরকে যখন শুধুমাত্র যে পড়ালেখা রিলেটেড প্রবলেমস তা না, মানে আমার লাইফে কোনো প্রবলেমস হলে মানে আমি যদি যে কোনো সময় আস্ক করলে সলভ পেয়ে যেতাম, মানে মেন্টালি কোনো প্রবলেম হলে। কারণ অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্ট মেন্টালি কতটা এক্সস্টেড হয়ে যায় সেটা আমরা সবাই আগে জানি। তো আমার অ্যাডমিশন টাইমের শুরুতে এমন ছিল যে আমি যখন উইকলি গুলো দিতাম আমার স্লোপ ছিল একদম নেগেটিভ, মানে নাম্বার গুলা দিন দিন কমতেছিল। বাট আমি এতটা লাইক ডিপ্রেস ছিলাম, ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমি বুঝতেছিলাম না আমি কিভাবে প্রিপারেশন নিলে কেমনে ভালো মতো পড়লে বুয়েট ক্র্যাক করতে পারবো। রাহিন ভাইয়ের সাথে আমি রাহিন ভাইকে আমি বলতে গেলে জ্বালাইছি অনেক বেশি এটার জন্য। রাহিন ভাই কখনোই মানে এমন ফিল করে নাই যে বোর্ড হইতেছে বা রাগ করতে, এমন কোন সময় আমাকে ফিল করায় নাই। সবসময় অনেক হেল্প করছে আর আমি ওনার কাছে অনেক গ্রেটফুল, ইরাম ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল, সাদ ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল। আমরা সব শুরু থেকে অনেক হেল্প পাইছি। আর যেহেতু আমি একাডেমিক থেকে ছিলাম, টার্গেট 95টা আমার জন্য ছিল মানে একটা ব্লেসিংস এর মতো। কারণ টার্গেট 95 আমার এইচএসসি এর আগে আমি একদম কনফিডেন্ট ছিলাম না আমি গোল্ডেন এ প্লাস পাবো কিনা, যেখানে আমি বইটা চিন্তা করতেছিলাম আমার গোল্ডেন এ প্লাস নিয়ে টানাটানি লেগে গেছিল। বাট আমি টার্গেট 95 এর ক্লাসগুলো করার পরে আমি অনেকটা কনফিডেন্ট ছিলাম যে না, এখন আমি মানে এক্সাম হলে বসবো, আমি একটা ভালো রেজাল্ট করবো আশা নিয়ে আমি এক্সাম হলে বসতেছি, মানে এইচএসসিটা। আর আমাদের টার্গেট 95 অ্যাডমিশনের মোটামুটি প্রায় সবই আমাদের পড়ায় দেওয়া হয়েছিল। মানে অ্যাডমিশন সব বলতে আর কি কনসেপ্ট গুলা বুঝাই দেওয়া হয়েছিল, শুধু ম্যাথ গুলা ছাড়া। আর মানে যে কোনো মানে ক্রিটিক্যাল ম্যাথ ক্লাসে অন্য কোন ওয়েতে করা যায়, আমরা সব ফ্রেন্ডরা মিলে এভাবে রিসার্চ করতাম, গবেষণা করতাম একটা ম্যাথ কত ওয়েতে করা যায়। টিচার আমাদের অলওয়েজ হেল্প করতো, মানে ক্লাসে অলওয়েজ একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকতো। আমরা একটা ম্যাথ নিয়ে অনেক মানে চিন্তা ভাবনা করতাম অন্য কোন ওয়েতে করা যেতেছে বা কিভাবে করা গেলে ম্যাথটা আমাদের জন্য ইজিয়ার হবে। মানে টার্গেট 95 শুধু টার্গেট 95 না, একাডেমিক থেকে টার্গেট 95 অ্যাডমিশন পুরোটা টাইম ব্রেনস্টর্মের সাথে আমি জড়িত ছিলাম। পুরোটা টাইমে অনেক হেল্প পাইছি অ্যাডমিশন টাইমেও। অ্যাডমিশন টাইমে আমাদের মিফত ভাইয়া, মনির ভাইয়াও ক্লাস নিতে আসছিল। তো ওনাদের ক্লাসও মানে অনেক বেস্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে ওনাদের ক্লাসগুলো আমি মনোযোগ দিয়ে করার ট্রাই করতাম। আর সব মানে স্টাফ, কোচিং এর স্টাফ থেকে শুরু করে টিচার সবাই অনেক ভালো আর ফ্রেন্ডলি। আমি মানে ব্রেনস্টর্মার থেকে যে হেল্পটা পাইছি আমি আর কোথাও পাই নাই। আমি অনেক গ্রেটফুল প্রত্যেকটা স্যার ম্যাডাম টিচার সবার কাছে। ঠিক আছে, তোমাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এখন আমরা যাবো হচ্ছে কামরুলের দিকে। ওর মেরিট পজিশন ছিল 79 বুয়েটে। সো তোমার কাছ থেকে শুরুতে একটু জানতে চাবো যে টার্গেট 95 ব্রেনস্টর্মার যে কোর্সটা ছিল, এই কোর্সটা তোমাকে কিভাবে হেল্প করেছে এবং তুমি কিভাবে এখান থেকে কি কি বেনিফিটস পাইছো, তোমার এক্সপিরিয়েন্সটা কি, সেটা একটু যদি শেয়ার করতে আমার সাথে। টার্গেট 95-এ আমার কাছে ভালো লাগছিল যে আমি প্রথম থেকে সবকিছু এখানে একেবারে বেসিক থেকে আমি করতে পারতেছি। কারণ আমি এখানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বলতে পারেন আনাচে কানাচে করতে পারছি। এমনকি এই টাইমে যে কন্টেন্ট পাইছিলাম আর যে কন্টেন্ট গুলো পড়ছিলাম ওগুলো আমার এমনকি অ্যাডমিশন টাইমে আমি অন্যান্য গুলোর সাথে করতে হয়েছিল। কারণ আমি টার্গেট 95 এগুলো এমন ভাবে পড়ছিলাম যে এগুলো মাথায় এক হয়ে গেছিল এবং ওগুলোর সাথে কোপ রেখে আমি অন্যগুলো অ্যাডমিশন টাইমে পড়ার চেষ্টা করছিলাম। সো টার্গেট 95 আমি বলবো আসলে বড় ভূমিকা ছিল আমার ইয়ার পিছনে। আচ্ছা, টার্গেট 95 কোর্সটা মানে তোমাদের লাস্ট উইন্টার ছিল না? আমার যতদূর মনে পড়ে কাবুলকে আমি ম্যাক্সিমাম টাইম ফার্স্ট বেঞ্চে এই জায়গাটাতে দেখতাম। সো বলে এত সকালে এসে তোমাদের তো টার্গেট মোটামুটি স্টুডেন্ট ছিল 70 প্লাস মতো, 78 এর মতো। একটা ক্লাসরুমে এসে ফার্স্ট বেঞ্চে এত সকালে উঠে আসা, তারপর মানে কন্টেন্টের লোড, এইসব প্রেশার তখন মানে কেমন লাগতো? এই ইন্সপিরেশন এই চিঠি লাগে খুব বেশি কেমন লাগতো না? কিন্তু এখন যদি আপনি আমার ব্যাগটা খুলে দেখেন ওগুলো সব পড়ে আছে। এমনকি ইন্টার প্রথম থেকে আমি যত শীত যত কোচিং গেছি সবগুলো আমি একটা ব্যাগ পড়ে আছে এখনো। ওই ব্যাগটা নিয়ে আমি সব কোচিং এ যাইতাম। এমন দিন গেছে আমার, মানে আমি বেসিক্যালি এমনটাই গেছে না। তো যদি কন্টেন্ট লোডের কথা বলেন আর ওগুলো পড়ার কথা বলেন, তো মানে বেসিক্যালি আমার সামনে আসতেও কোনো মতে পড়তে হইতো ওগুলো, কারণ না পড়া ছাড়া কোনো ওয়ে নেই। আর বাসায় আমি এগুলো পড়তে এক প্রকার খেয়াল করতাম যে বেসিক্যালি যে চ্যাপ্টার গুলো আপনার ফিজিক্সের শেষের দিকে আছে ফার্স্ট পেপারের, ওগুলো একটু মজা লাগতো বেশি কিছুটা। কারণ ওগুলা কিছুটা হলে আমার আদর্শ হ্যাঁ ওগুলাতে কিছুটা হলে আমার একটু নিউ হয়ে দেখতাম। তো আর কিছুটা আমার ম্যাথমেটিক্যাল নিষ্পাতি ইয়া দেখতাম, যে ওয়েটেড এভারেজ এরকম নিষ্পাতি কিছু দেখতাম, ওই জন্য আমার কিছুটা ভালো লাগতো। তো বেসিক্যালি রেজাল্ট যখন দেখলা যে লাইক তোমার পজিশন টপ 100 এ আছে, এটা কি আগে এক্সপেক্টেড ছিল নাকি ওই সময় কেমন লাগছিল বল? নিজের মানে ভালো লাগাটা কি আপনার ভালো লাগাটা? প্রথমত আমি ডিসাইড করছিলাম যদি আমি বইটা না হতাম আপত্তি নাই, আমি এরকম ডিসাইড রাখছিলাম। তো আমি এটাও জানতাম যে আমার ভালোই হবে অনেক। আর বইয়ের রেজাল্ট পাওয়ার পর আমার আম্মুর আসলে খুব ভালোই লাগছিল, আমার আব্বু খুব খুশি ছিল। আমার
পরিবার তার মানে কল দেওয়া শুরু করেছিল এক প্রকার ওনাদেরকে, যাদেরকে মানে যারা আমার সৌভাগ্য মিস করে তাদেরকে। তো ওই মুহূর্তে যদি আমি বলি মানে বেসিক্যালি আমি তখন জাস্ট আমি অন্য একটা কাজে ছিলাম। তো আমি হঠাৎ করে একজন কল পাইলাম যে আমাকে জিজ্ঞাসা করছিল ভালো আছো তুমি? এরপর আবার বলছিল উনি ভালো আছো তুমি? এরপর ভালো আছি আমি। এরপর উনি জিজ্ঞাসা করছিল যে তুমি বইটার রেজাল্ট কি? আমি যখন আকাশ থেকে বললাম বইটার রেজাল্ট কখন দিল কি দিল, আমি জানতামই না বইটার রেজাল্ট দিচ্ছে। পরে আমি কোনো মতে জাস্ট ইয়াকে দেখলাম যে আলহামদুলিল্লাহ। এরপর আমি এটা জাস্ট এরপর আব্বু আমাকে বললাম, তো ওনাদের রিয়াকশন ভালোই ছিল। আমরা কামরুলের কাছ থেকে শুনতেছিলাম ওর এক্সপিরিয়েন্স অ্যাডমিশন জার্নি এবং রেজাল্ট দেওয়ার পর ওর অনুভূতি কি ছিল, এবং ব্রেইনস্টর্মার্স এর টার্গেট 95 কোর্স ওকে কিভাবে হেল্প করেছে, এখান থেকে দেয়া কন্টেন্ট গুলো এবং একাডেমিক যে মানে প্রেশার ছিল সেটার সাথে কিভাবে সে কোপ আপ করার চেষ্টা করেছে সেটা জানতে পারতেছিলাম। সো ব্রেইনস্টর্মার্স এর টার্গেট 95 কোর্সটা অবশ্যই খুবই মানে বলা যেতে পারে খুবই ইউনিক, এটার অনেকগুলো ইউনিক ফিচার্স আছে। সো আই থিঙ্ক যারা এটার সাথে শুরু থেকেই থাকে, একদম শুরু থেকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করে এটা কন্টিনিউ করার, এবং আমাদের টিচার প্যানেল যারা আছে তাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করে, আই হোপ এবং আমার একটা বিশ্বাস যে তারা অবশ্যই লাস্ট পর্যন্ত একদম অ্যাডমিশনে খুব ভালো করবে এবং তাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবে এবং নিজের মুখটা অবশ্যই উজ্জ্বল করবে। সো আমরা এখন এদিক থেকে আমাদের আরেকজন বুয়েট নেন, তার কথা শুনবো তার জার্নি সম্পর্কে। সো তোমার ক্ষেত্রেও আমরা শুনতে চাই যে তোমার অ্যাডমিশন রেজাল্ট দেওয়ার পর তোমার অনুভূতি কি ছিল, তারপর হচ্ছে টার্গেট 95 হ্যাঁ একদম শুরু থেকে তোমার নিজের সেলফ মোটিভেশন কি ছিল ইঞ্জিনিয়ারিং আসার, যে ইন্সপিরেশন এই ইন্সপিরেশন থেকে আমি আসছি, পাশাপাশি হচ্ছে ব্রেইনস্টর্মার্স এ তুমি কিভাবে কোন এনভায়রনমেন্ট পাইছো সেটা তোমাকে কিভাবে হেল্প করছে, সো সেটা সম্পর্কে একটু জানতে চাই। আমার আসলে কোনো মোটিভেশন ওরকম আসলে ছিল না, মানে আমার ভাই হচ্ছে সিএসসি নিয়ে পড়তেছে, সো ওইখান থেকে ওকে আমি দেখতাম যে মানে ও আমাকে বলতো যে ইঞ্জিনিয়ারিং আসলে কি জিনিস। আর আমাদের ফ্যামিলিতে আসলে মেডিকেলে মানে আমাদের ফ্যামিলি চাই যে কোন একটা ডক্টর হোক, কিন্তু আমাদের বাসায় আসলে কেউ মেডিকেলের দিকে যেতে চায় না। আর আমি যখন মেডিকেল প্রিপারেশন নিব না বলছিলাম, তখন আমার এখনো মনে আছে যে অনেকেই মানে আমাকে অনেক মানে বকা দিছিল টাইপের, কিন্তু আমার ফ্যামিলি আমার সাথে ছিল, আমার ভাই আমার বাবা মা আমার সাথে ছিল, তো ওই জায়গা থেকে আমার অনেক হেল্প হয়েছিল। ওকে, সো এবার একটু ছোট করে জানতে যে টার্গেট 95 কোর্স ব্রেইনস্টর্মার্স থেকে তোমাকে কিভাবে জার্নিটা? আমি যেহেতু একাডেমিক থেকে ছিলাম সেই হিসেবে আমার যখন প্রত্যেকদিন পড়াগুলো দিত ইরাম ভাইয়া বলতো যে এই চ্যাপ্টারটা পড়ে রাখবো, তখন আমি বাসে গিয়ে সাথে সাথে পড়ে রাখতাম। আর ফিজিক্স কেমিস্ট্রি আমি মেইনলি টার্গেট 95 থেকে পড়া শুরু করছি বলতে গেলে, যখন আমার মনে হয়েছে যে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমার বেসিকটা আসছে টার্গেট 95 থেকে। আচ্ছা, সো ইউ আর গ্রেটফুল টু টার্গেট 95? হ্যাঁ। তুমি কি ব্রেইনস্টর্মার্স এর সার্ভিস থেকে স্যাটিসফাইড? জি। আমার কিছু প্রশ্ন ছিল তোমার কাছে। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তুমি তো একদম প্রথম থেকেই ছিলে এখানে, হ্যাঁ, সো যেটা হয় আর কি ম্যাক্সিমাম জায়গায় প্রথম দিকে যেই সাপোর্টটা পাওয়া যায় যে কোনো প্রোগ্রামে, সেটা হোক টার্গেট 95 হোক অ্যাডমিশন হোক একাডেমিক, তো প্রথম দিকে তুমি যেই সাপোর্টটা পেয়েছিলা শেষ পর্যন্ত কি সেই সাপোর্টটা মানে কোচিং এর পার্সপেক্টিভ থেকে বা ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে ধরে রাখা হয়েছিল কিনা? আমি যেহেতু একাডেমিক থেকে পড়েছি, তো সেই হিসেবে আমি এখানে ইউজ টু ছিলাম যে এখানে কি হতে পারে বা কি পরিমাণ প্যারা দিতে পারে ওটার প্রতি আমি একদম ইউজ টু ছিলাম, আমার কাছে ডিফারেন্ট কিছু লাগেনি আসলে। আচ্ছা, আর হচ্ছে আমার একটা খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে তুমি তো এখন যেহেতু বুয়েট ক্র্যাক করেছো, তো তোমার এখন এটা জানা উচিত হার্ডওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট নাকি ট্যালেন্ট বেশি ইম্পর্টেন্ট বুয়েটের জন্য? সত্যি বলতে আমি এত ট্যালেন্টেড না, আমি জাস্ট পড়াশোনা করে গেছি। আমার কথা আমিও পার্সোনালি তাই মনে করি যে আসলে হার্ডওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ট্যালেন্ট তো সবারই কম বেশি থাকে, সো এটা ল্যাটেন্ট থাকে আর কি, সুপ্ত অবস্থায় থাকে। সো আমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে এটাকে বের করে নিয়ে আসা উচিত। সো অনেক বেশি পরিশ্রম করতে হয়, এফোর্ট দিতে হয়, সেক্ষেত্রে ওর কাছ থেকে আমরা তাই জানতে পারছি। সো এবার আমরা আমাদের পরবর্তী আরেকজন বুয়েটিয়ান আছে অহন, ওর কাছ থেকেও ওর এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবো এবং ব্রেইনস্টর্মার্স এর সাথে ওর জার্নি, ওর এক্সপিরিয়েন্স সবকিছু শুনবো। তুমি একটু কাইন্ডলি যদি শেয়ার করো। আমি মোটামুটি ব্রেইনস্টর্মার্স এর সাথে জার্নি শুরু করেছি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে।
অবভিয়াসলি সবাই দেখা গেছে যে এখানে আসছে ইরাম ভাইয়ের নাম শুনে। ইরাম ভাইয়া জাস্ট উনি ম্যাথমেটিক্সে জাস্ট অন্য লেভেলের একটা জিনিস। তো ম্যাথমেটিক্স আমি সবসময় কিছুটা উইক ছিলাম। আমার জাস্ট মেথোডোলজিটা মাথায় ঢুকতো না যে আমি কোন ম্যাথটা কিভাবে করে আঁকাবো, এটা নিয়ে আমি কখনোই শিওর থাকতাম না। এই জন্য আমি আর কি ইরাম ভাইয়ের কাছে আসলাম ফার্স্টে। তারপরে তো ইরাম ভাইয়ের সাথে একাডেমিকে পুরো টাইম ছিলাম। এরপরে যখন টার্গেট 95 আসলো, আমার আর কি ইন্টার লেভেলে গিয়ে একেবারে লাস্টে দেখা যাচ্ছে রেজাল্ট কখনো আপস কখনো ডাউনস। এই জন্য একটু কনফিউজ ছিলাম যে আমি কি এইচএসসিটা ভালো করবো কি করবো না, যদি ছুটে যায় যদি ইনকেস তখন তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি তখন টার্গেট 95 জয়েন করলাম। আর টার্গেট 95 ভালো পরিমাণে প্রেশার ছিল। ইনফ্যাক্ট লাইক আমি অ্যাকচুয়ালি প্রেশার নিয়ে অভ্যস্ত না, আমি প্রেশার নিতে পারি না, বাট টার্গেট 95 ভালোই প্রেশার দিচ্ছে। আমি চেষ্টা করছি আমি যতখানি আর কি পারলাম। এরপরে এই তো যখন অ্যাডমিশন স্টেজটা আসলো তখন আমি প্রায় আর কি ইরাম ভাইয়ের সাথে মাঝে মধ্যেই কন্ট্যাক্ট করছি, কারণ আমার মাঝে মধ্যে বিভিন্ন প্রবলেম আসতো। ইরাম ভাই আমাকে বলছিল যে কোনো সময় কোনো প্রবলেম হলে যাতে আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে সমস্যা সমাধান করে নিই। ভাইয়ের সাথে মাঝে মধ্যেই কথা হয়েছে। আর পরে পরীক্ষাও দিছি অনেক এখানে। আর আরেকটা জিনিস যেটা অনেক কাজে লাগছে সেটা হলো আমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র যে ভাইয়াগুলো, আমরা যখন পরীক্ষা দিতাম ভাইয়ারা অনেক সময় ইনভিজিলেটর হিসেবে থাকতেন, ভাইয়াদের সাথে এই হিসেবে অনেক কথা হয়েছে। অ্যান্ড ভাইয়াদের প্রায়র এক্সপিরিয়েন্স নিয়ে অনেক জানা হয়েছে। ভাইয়ারা এক এক সময় এক এক ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছেন, এই জন্য তাদের এক্সপিরিয়েন্স তারা কিভাবে করে আগাচ্ছে সেটা দেখতে পারা, এটা তো ইউজুয়ালি অন্য কোথাও পাওয়া যায় না, ঠিক ইমিডিয়েট সিনিয়র স্পেশালি। এই জন্য এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা আমার পরে এখনো পর্যন্ত কাজে লাগতেছে। তোমারও তো এখন তুমি একটা অ্যাচিভেবল একটা রিজন অ্যাচিভ করছো, তোমার ইমিডিয়েট জুনিয়রদেরও মেবি তোমার থেকে সেম এক্সপেকটেশনই থাকবে। তুমি কতটুকু প্রিপেয়ার ওদের সেম এক্সপেকটেশনটা মিট করার জন্য? আমি এখনো নিজেকে মানুষকে অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্য হিসেবে বিবেচনা করতেছি। আমি এখনো অনেক নাইভ টু বি অনেস্ট। বাট তুমি তো একটা সাকসেসফুল অ্যাডমিশন জার্নি ক্রস করে আসছো। হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রত্যেকের অ্যাডমিশন জার্নিটা ইউনিক হয়, বিকজ তোমার সাথে তোমার বন্ধু বান্ধবের অ্যাডমিশনের গল্পটা সেম হবে না, বিকজ সবার মেন্টাল স্টেট স্ট্যাবিলিটি সেম না, সবার নিজেকে ধরে রাখার অ্যাবিলিটি সেম না। সো তোমার গল্পটাও অন্য কারোর জন্য এটা ভালো একটা উপদেশ হতে পারে। সো তুমি তোমার এই গল্পটা সেটাই আসলে জানতে চাচ্ছি। টু বি অনেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইস হবে যে এক মোমেন্টের জন্য ছেড়ে দেওয়া যাবে না। আমি যেটা মাঝখানে করছিলাম, একবার পড়াশোনা একটু ছেড়ে দিছিলাম, একটু ঢিলা দিছিলাম, জাস্ট ফর লাইক আ উইক। এই ছেড়ে দেওয়া, একবার ছেড়ে দিলে আর ধরা যায় না। এখন এই জন্য একবারই ছাড়া যাবে না, একটু একটু হলেও পড়তে হবে, যেটাই হোক, যেই সিচুয়েশনই আসুক, সেটা সাপোজ কোনো একজন রিলেটিভ অসুস্থ হোক বা যাই হোক, যেভাবেই হোক একটু হলেও পড়াশোনা চালায় রাখতে হবে, আদারওয়াইজ আর ফেরত আসা যায় না। আর আরেকটা জিনিস হলো তো আলসেমি করা যাবে না। আলসেমিটা এসে পড়ে একেবারে লাস্টে গিয়ে, আলসেমিটা আরো বেশি এসে পড়ে। দেখা যায় যখন লাস্ট স্ট্রেচ, তখন দেখা যায় মনে হয় যে অনেক তো পড়লাম, আর কি পড়বো। বাট তাও নিজের উইকনেস গুলো তখনও যাতে আমি থাকি একটু ঠিক করার চেষ্টা করতে থাকি, এইটা করা উচিত। আদারওয়াইজ দেখা যায় যে লাস্টে গিয়ে একটা ব্লান্ডার করে বসে থাকি। তোমার তো ইউটিউব থেকে একটা কথা বললা যে তাদেরকে দেখে তুমি ইন্সপায়ার হচ্ছো, নিশ্চয়ই তাদের সাথে তোমার কথা হচ্ছে পার্সোনাল কেয়ার। তুমি যদি এখানে তোমার পার্সোনাল কেয়ার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতে। আমি তুমি পার্সোনাল কেয়ারে খুবই কম গিয়েছি, একবার কি দুবার। বাট ভাইয়ারা ওখানে অনেক হেল্পফুল। লাইক আমার কোশ্চেন সবসময় খুবই ধরনের কোশ্চেন হয়, লাইক ওয়াই উইথ দ্যাট কাম আপ। বাট আমি তাও কোশ্চেন করেছি এবং ভাইয়ারা দেখা গেছে তাও অনেক ধৈর্যশীল ছিলেন আমার সাথে। এটার জন্য আমি অনেক গ্রেটফুল, কারণ তাদের জায়গায় আমি থাকলে আমি মনে হয় না ধৈর্য রাখতে পারতাম। তাহলে পার্সোনাল কেয়ার আগে কোনো চিন্তা ভাবনা করছি। সো আমরা অহনের অ্যাডমিশন জার্নি থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে জানতে পারছি, সেটা হচ্ছে স্টিডিনেস খুবই ইম্পর্টেন্ট। সো আমি এক সপ্তাহ খুব পড়াশোনা করেছি, পরের এক সপ্তাহ একদমই পড়াশোনা করিনি। সো এটা আসলে ওই যে আমাদের ছোট থেকে একটা গল্প শুনে এসেছি, কচ্ছপ এবং খরগোশ, হেয়ার এন্ড টর্টয়েস। সো আমাদের প্রেজেন্ট সিচুয়েশনটা এরকম যে টর্টয়েস এর মেন্টালিটি নিয়ে স্টিডিনেস নিয়ে চলতে হবে, বাট স্পিডটা থাকতে হবে খরগোশের মতো। স্পিড অনেক বেশি থাকতে হবে, স্টিডিনেসও থাকতে হবে, একদমই থেমে যাওয়া যাবে না। সো অনেক বেশি পরিশ্রমী হতে হবে। সো আমরা আমাদের পরবর্তী একজন বুয়েটিয়ান, সো
ওর কাছ থেকে ওর জার্নি সম্পর্কে শুনবো। সো ঠিক আছে, সো তুমি একটু শেয়ার করো তোমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল। আমার অ্যাডমিশন জার্নিটা এরকম ছিল যে মানে সব সময় প্রত্যেক সপ্তাহে পড়া প্রত্যেক সপ্তাহে পড়তাম এবং অনেক কনসিস্টেন্ট পেতে পড়তাম, মানে কোনো সপ্তাহে হয়তো বেশি পড়েছি বা কোনো সপ্তাহে কম পড়েছি এরকম কখনোই না। সব সময় মানে প্রত্যেকটা সপ্তাহে একটা সেম পরিমাণে পড়াশোনা করতাম এবং আর কি বিভিন্ন জায়গা যেমন ব্রেইনস্টর্মার্স বা আরো কিছু কোচিং থেকে বিভিন্ন রিসোর্স কালেক্ট করে মানে যেটা মনে হলো যেটা ভালো বা এটা পড়া উচিত সেভাবে আর কি পড়তাম এবং সব টিচারদের কাছ থেকে আর কি কি ওটাকে মানে তাদের প্রবলেম সলভিং করার প্রসেস শিখতাম, তারা কিভাবে একটা প্রবলেম হ্যান্ডেল করতেছে সেগুলো শিখতাম। তোমার ইঞ্জিনিয়ারিং এ আসার ইচ্ছা কিভাবে? ইঞ্জিনিয়ারিং এ আসার ইচ্ছে ভাবে হলো যে সাবজেক্ট তো 4টা থাকে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। বায়োলজি যেহেতু পাই না তাই বায়োলজি এলাকা সব এই জন্য আর কি বাকি থাকে ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং আসা। এখানে একটা বিষয় হচ্ছে আসলে আমরা অনেকেই মনে করি যে যারা আসলে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে বা বইতে আসলে অন্য কেউ বায়োলজি পারে না, তো এটা আসলে একটা রং কনসেপ্ট। যারা বইতে চান্স পায় সব মানে বায়োলজি আসলে পারে, তবে কিছু কেস থাকে যেমন লাইক ওর কাছ থেকে শুনেছি এটা বোধহয় রিলেটিভ ব্যাপারে এরকম হয়। সো এটা ভাবার দরকার নেই যে বায়োলজি কেউ পারে না, সো বায়োলজি অনেকেই পারে। সো এরপর হচ্ছে তোমার কাছ থেকে জানতে চাইবো যে ব্রেইনস্টর্মার্স এর টার্গেট 95 কোর্স ছিল, সো এই কোর্সের যে রিসোর্স গুলো তুমি পেয়েছো বা যে সার্ভিস পেয়েছো আমাদের টিচার থেকে, সেটা তোমাকে কিভাবে হেল্প করেছে? পাশাপাশি হচ্ছে তুমি মানে একটা সময় তো হয় ননস্টপ তুমি পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট তো সবসময় ভালো হয় না, সো কিছু সময় তুমি ডিমোটিভেটেড হয়ে যাও, ডিপ্রেশনে পড়ে যাও। ওই জায়গাটাতে আমাদের কোচিং এর টিচার প্যানেল তোমাকে কিভাবে হেল্প করেছে বা তুমি নিজে কিভাবে সেলফ মোটিভেশনটা শেখো করে, সেই স্ট্র্যাটেজি কি ছিল এটা যদি একটু শেয়ার। টার্গেট 95 ব্যাচের আসলে জিনিসটা পড়ানোর পদ্ধতিটা অনেক ইউনিক ছিল, মানে অ্যাকচুয়ালি অনেক অ্যাডমিশন সেন্টার পড়াশোনা হয়েছে এবং ফার্স্টের দিকে হয়তো বা গিয়ে বুঝতে পারতাম না যে কি পড়াইতেছে, মানে জিনিসগুলো একটু কঠিন কঠিন লাগতো। পরে আস্তে আস্তে আর কি যেটা হয় যেটা হচ্ছে যে টার্গেট 95 এর এই কন্টেন্ট গুলো অনেক বেশি হেল্পফুল। রাহিন ভাইয়া, সাদাত ভাইয়া, আবার ইরাম ভাইয়া সবার কন্টেন্ট সবাইকে ফলো করতাম এবং আর কি এই জিনিসটা অনেক হেল্প করেছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। সো আমরা আমাদের সবাই কম বেশি কথা বলেছি। এখানে আমাদের যারা বুয়েটে চান্স পেয়েছে তাদের একাংশ সবাই আসলে জয়েন করতে পারেনি আনফরচুনেটলি, তো আমাদের আরেক অংশ এখানে উপস্থিত নেই। সো আমরা তাদের সাথেও কোনো একদিন কোনো একটা আড্ডায় বসবো। সো আজকে লাস্ট যে কথাটা বলতে চাই যে আসলে সবার অ্যাডমিশন জার্নি শোনার পর যেটা মানে আমাদের ফিউচার যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদের জন্য যে অ্যাডভাইস থাকবে অ্যাজ এ টিচার এবং অ্যাজ এ বড় ভাই, সো সবার পক্ষ থেকে এটাই থাকবে যে স্টিডিনেসটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রবলেম সলভিং স্ট্র্যাটেজির পাশাপাশি একটা ভালো এনভায়রনমেন্টে পড়াশোনা করার জন্য একটা ইউনিক কোর্স এবং পাশাপাশি একটা ইউনিক এনভায়রনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই ভালো একটা জায়গায় তোমাকে ভর্তি হতে হবে, ভালো একটা অ্যাসিস্ট্যান্স পেতে হবে। সেই ক্ষেত্রে ব্রেইনস্টর্মার্স অবশ্যই তার যে কোর্স গুলো আছে টার্গেট 95 বলি, একাডেমিক কোর্স বলি এবং অ্যাডমিশন কোর্স গুলো বলি, প্রত্যেকটা কোর্সই খুবই ইউনিক এবং প্রত্যেকটা কোর্সই আসলে আমাদেরকে হেল্প করে, মানে স্টুডেন্টদেরকে হেল্প করে তারা যেন তাদের টার্গেটটাকে ফুলফিল করতে পারে এবং হচ্ছে তাদের অ্যাডমিশনে যেন তারা একটা ভালো পজিশনে যেতে পারে। সো সেই ক্ষেত্রে সবার জন্য শুভকামনা। এবং আমাদের মধ্যে হচ্ছে আরো একদিন জয়েন করতে পারে, আমাদের হচ্ছে অলরেডি ইফতার টাইম হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের সবাই ইনশাআল্লাহ একসাথে ইফতার করার প্ল্যান, তো ওর সাথে আমরা পরে কথাবার্তা বলবো। বাট তোমাদের হচ্ছে আই বিলিভ লাস্ট কয়েক বছর বেশ কাঠখড় পুরানো হয়েছে ঈদগুলোতে। আমার যতদূর মনে পড়ে কোনো একটা ঈদের পরে টেস্ট পরীক্ষা থাকে, কোনো একটা ঈদের পরে এইচএসসি থাকে, এই যে কামরুলের দীর্ঘশ্বাসে বোঝা যাচ্ছে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, আর কোনো ঢাকায় থাকা যাবে না। সো আই বিলিভ এইটা তোমাদের অনেক মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অনেক খুশির একটা ঈদ যাবে ফ্যামিলির সাথে, ভালো একটা রেজাল্ট, একটা প্রাউড মুভমেন্ট, একদম কোনো প্রেশারলেস একটা ঈদ যাচ্ছে। তো সবাইকে হ্যাঁ সালাদ ভাই এত বের হয়ে গেছে, সালাদ ভাই প্রেশারলেস। আমি এখানে রাহিন ভাইকে একটু অ্যাড করবো, সেটা হচ্ছে তোমাদের জার্নি কিন্তু বেসিক্যালি শেষ হয়ে যায়, তোমাদের জার্নিটা আসলে মেনলি শুরু। সো আমরা আসলে মনে করি যে কিছু ঈদ স্যাক্রিফাইস করছি, সামনে সবগুলোই মনে ঈদ, ভার্সিটির প্রত্যেকটা দিনে মনে ঈদের মতো, আসলে বিষয়টা এরকম না। তোমাদের জন্য আমাদের একটা অ্যাডভাইস থাকবে আমাদের টিচারের কাছ থেকে, সেটা হচ্ছে তোমরা এখন এমন একটা জায়গায় ঢুকছো যে সবাই আসলে বাঘ, বুঝছো? এতদিন তোমরা মেষের বনে এক একজন বাঘ ছিল, তো মেষের বনে শিয়ালও বাঘ হয়ে যায়।
সো তোমাদের জন্য অ্যাডভাইস হচ্ছে, তোমরা এখন যেখানে ঢুকতেছো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কলেজ থেকে টপ করে আসা স্টুডেন্ট গুলো সেখানে আসতেছে। সো তাদের সাথে ফাইট করে ভালোর মধ্যে ভালো করতে পারা, সেখানে নিজেকে ধরে রাখাটা কিন্তু আরো বেশি পরিশ্রম হতে হবে। সো কোনোভাবেই আসলে মানে খামখেয়ালি করা যাবে না যে আমি চান্স পেয়ে গেছি দ্যাট মিনস আমার লাইফটা ঠিক সাকসেসফুল। সো এই জিনিসটা ভাবা যাবে না। সো অবশ্যই যেই মোটিভেশনটা ধরে এতদিন ছিল, সেই মোটিভেশনটা যেন আরো স্ট্রং হয়, ভার্সিটির জন্য আরো ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য ট্রাই করে যেতে হবে, একদমই খামখেয়ালি করা যাবে না। তো তোমাদের সকলের জন্য সেই শুভকামনাই আমাদের, কারণ আমরা এই ফেজ পার করে এসেছি, আমাদের এক্সপিরিয়েন্স পাশাপাশি হচ্ছে চারদিকে যা দেখছি সবকিছু মিলিয়ে অ্যাডভাইস। ঠিক আছে ভাইয়া, যদি কিছু করতে চান। না, আপাতত হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, আমার সব ইফতারের জন্য প্রিপারেশন নেই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো। ওরা হচ্ছে এখন মাত্র বুয়েটের জার্নি শুরু করবে, আর আমি যেহেতু মাত্র শেষ করলাম, আমি শুধুমাত্র একটা অ্যাডভাইস ওদেরকে দিতে চাবো, সেটা হচ্ছে কখনো হার মানবা না। কোনো ক্লাস টেস্ট বলো, কোনো ল্যাব কুইজ বলো, কোনো টার্ম ফাইনাল, যে কোনো কিছু, পুরো একটা সেমিস্টারও যদি কখনো বাজে যায়, কখনো কিন্তু হার মানা যাবে না, বিকজ ইটস নেভার ওভার। ঠিক আছে, কখনোই হার মানবা না। যেমনটা তোমরা অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেক কিছু শিখে আসছো, যেগুলো তোমাদের বুয়েট লাইফটাতে অনেক কাজে লাগবে। ফার্স্ট অফ অল, লং স্টাডি আওয়ার্স, এটা অনেক কাজে লাগবে, কারণ তুমি যখন বুয়েটে এক একটা সেমিস্টার ফাইনাল দিবা, মানে এক একটা টার্ম ফাইনাল দিবা, ওটা যে আসলে কিরকম প্রেশার, এটা আসলে ওদের চেহারা দেখলে এখন বোঝা যাচ্ছে, কারণ ওরা রিসেন্টলি দিয়ে আসছে আর কি। তো ওরাও জানে যে আসলে কি, হ্যাঁ আজকে এক্সাম দিয়ে আসছে, চেহারার অবস্থা দেখো কি, চোখ খুলতে পারতেছে না। তো এরকম আর কি, অনেক কষ্ট, মানে অনেক লং আওয়ার্স দিতে হবে। এবং তার পাশাপাশি দেখবা যে যেহেতু অ্যাডমিশনে দেখেছো অনেক কোয়েশ্চেন কঠিন আসে, বুয়েটেও কোয়েশ্চেনটা অবশ্যই কঠিন আসবে বিভিন্ন এক্সামে, কারণ যেটা অলরেডি সালেকিন বললো যে তুমি এখন সব বাঘেদের মাঝে কম্পিটিশন করবা, সো ওইখানে আরো বেশি ফিল্ট্রেশনটা আরো স্ট্রং হবে। সো একটা অ্যাডভাইস, কখনো হার মানবা না। একটা সেমিস্টার, একটা টার্ম, একটা এক্সাম খারাপ যেতে পারে, বাট এর মানে কিন্তু এই না যে এখান থেকে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমার তোমাদের প্রতি একটা অ্যাডভাইস থাকলো, আর বেস্ট অফ লাক ফর ইউর বুয়েট জার্নি। সবাইকে কংগ্রেচুলেশনস।